হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু 10 মিনিট স্কুল লাইভ। আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে অনেক দিন পরে 10 মিনিট স্কুলের লাইভে আসলাম, বেশ কয়েক মাস পরে। আমার নাম নাহিয়ান বিন খালেদ। আমি 10 মিনিট স্কুলের একজন ইনস্ট্রাক্টর। আমি এখানে বাংলা এবং অর্থনীতি পড়াই। আহ, আমি তোমাদের কাছে যেটা শুরুতেই জানতে চাই সেটা হচ্ছে যে যেহেতু একা পুরো ক্লাসটা অপারেট করতে হচ্ছে, ক্যামেরা অপারেশন সহ, সেই কারণে তোমাদের কাছে শুরুতেই যেটা জেনে নিতে চাই যে আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, আর না হয় পুরো ক্লাস ভেস্তে যাবে। সো এই জিনিসটা একটু জানতে চাই, একটু কমেন্টে জানিয়ে দাও যে আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, বোর্ড ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। তাহলে ক্লাসটা পুরোপুরি স্মুথ যাবে। আমি একবার এসে দেখবো, একটু কষ্ট করে সবাই কমেন্টে একটু জানিয়ে দাও যে আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। ওকে, আমি একটু আসি। আমাকে একটু কষ্ট করে জানাতে হবে যে আমাকে মানে যে বোর্ডটা এখন আছে বোর্ডটা দেখা যাচ্ছে কিনা, এবং একই সঙ্গে আমাকে একটু আগে যারা দেখতে পেয়েছিলে তারা দেখতে পাচ্ছিলে কিনা। আমি আবার যাচ্ছি, একটু আমাকে হেল্প করতে হবে। আমাকে কি দেখা যাচ্ছে পুরোপুরি? আমি একবার ফ্রেম সেট আপ করেছি, তাও যদি কারো দেখতে সমস্যা হয় আমাকে প্লিজ কমেন্টে জানাও। ওকে, আমরা দেখতে পাচ্ছি অনেকে ক্লাসে আসছে আস্তে আস্তে। আহ, আমাকে একটু কমেন্টে জানাতে হবে যে আমরা ঠিকমতো দেখতে পাচ্ছি কিনা। অলরাইট, আমি আশা করছি যে সবাই ঠিকমতো দেখতে পাচ্ছি। আমাকে একটু কমেন্টে সবাই জানিয়ে দিও যে তোমরা কে কোথা থেকে আজকের এই ক্লাসটিতে অংশগ্রহণ করছো। আমরা জানি যে আমরা সবাই একটা উৎকণ্ঠার মধ্য দিয়ে পার করছি সময়টা, কিন্তু তবুও এই সময়টার মধ্যে আমাদের রেগুলার যে লাইফ, সেই রেগুলার লাইফটা যেন আমরা চালিয়ে যেতে পারি, সেটার জন্য এই ক্লাসটা আমরা লেখাপড়া করার চেষ্টা করছি। আমরা 10 মিনিট স্কুল থেকে একটা উদ্যোগ নিয়েছি যে আমরা প্রত্যেকদিন প্রচুর পরিমাণে লাইভ ক্লাস নেব তোমাদেরকে পড়াশোনায় এঙ্গেজ রাখার জন্য। তো আমাদের এই লাইভ ক্লাসটায়, আমাদের আজকের যে লাইভ ক্লাসটা সেটা বাংলা সেকেন্ড পেপারের উপরে। যারা এসএসসি এবং এইচএসসি পর্যায়ের বাংলা পড়ো তাদের জন্য মূলত আমাদের দুটো ইস্যু আছে। একটা হচ্ছে বাংলা ব্যাকরণ কেন পড়বো এবং কিভাবে পড়বো, এবং একই সঙ্গে উচ্চারণের কিছু ছোট্ট বিধিবিধান আলোচনা করব। আহ, আমি আরেকবার একটু আসছি, কারো যদি কোনো ধরনের ফ্রেমিং প্রবলেম মনে হয় বা কথা শুনতে সমস্যা হয় সেটা আমাকে একটু কমেন্টে জানাতে হবে। ওকে, ক্যামেরা একটু উপরে উঠাতে বলা হয়েছিল, এই কারণে উপরে উঠাচ্ছি। ওকে, এই জিনিসটা একটু কঠিন। আমাদের 10 মিনিট স্কুলের অফিসে যখন আমরা শুট করি তখন একটা সুপার টেকনিক্যাল টিম আমাদের কাছে থাকে। আমাদের সবসময় সেই টেকনিক্যাল টিম হেল্প করে, ক্যামেরা অপারেশন বা যে কোনো ধরনের টেকনিক্যাল ইস্যু, সেটা আমাদের কখনো চিন্তা করতে হয়নি। তো এখন কাজ করতে গিয়ে বুঝতে পারছি যে তারা আসলে কতটা কষ্ট করে, যাদেরকে তোমরা সবসময় দেখতে পাও না ক্যামেরার সামনে। সো তাদের জন্য একটা জোরে করতালি এবং আমার পক্ষ থেকে রেসপেক্ট। সো এখন আমি যেটা জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে যে আমার নাম নাহিয়ান বিন খালেদ। আমি 10 মিনিট স্কুলে অনেকগুলো বাংলা ক্লাস এর আগেও নিয়েছি। এখন অনেক দিন ধরে আসা হয় না। সো আজকের লাইভ ক্লাসটা হচ্ছে বাংলা ব্যাকরণ কেন পড়বো এবং কিভাবে পড়বো। আহ, বাংলা ব্যাকরণ জিনিসটা আসলে কি, সেই জিনিসটা একটু আস্তে আস্তে মনে করার চেষ্টা করি। আমরা সবাই ছোটবেলা থেকে পড়ে এসেছি যে বাংলা ব্যাকরণ হচ্ছে যা, যেই শাস্ত্র বা যে বইটা পড়লে বা যে বিদ্যা অর্জন করলে বাংলা ভাষা শুদ্ধভাবে বলতে, পড়তে এবং লিখতে পারা যায়। এই তিনটা স্কিল অর্জন যদি করা যায় তাহলে আমরা বলতে পারবো যে সেই বিদ্যাটার নাম হচ্ছে বাংলা ব্যাকরণ। এখন এইটা তো খুব সহজবোধ্য একটা কথা, কিন্তু বাংলা শুদ্ধভাবে লিখবো, পড়বো, জানবো, তো বলবো, এটা তো আমরা সবসময় করছি, তাহলে সমস্যাটা কি?
আমরা সবাই জানি যে আমরা যে ভাষায় কথা বলি, বাংলা ভাষায় কথা বলি, সেটার টোনিং কিন্তু সারা বাংলাদেশে বিভিন্ন রকম, এবং এটা আমাদের দেশের একটা বড় সৌন্দর্য। আমরা 21শে ফেব্রুয়ারির সময়ও দেখেছি যে কতগুলো কোম্পানি চমৎকার কিছু বিজ্ঞাপন নির্মাণ করেছিল যে আমাদের দেশে আঞ্চলিক ভাষা এক্সিস্ট করে। হ্যাঁ, নোয়াখালীর একটা চমৎকার ভাষা আছে, সিলেটের একটা চমৎকার ভাষা আছে, চট্টগ্রামের চমৎকার ভাষা আছে। আমরা অনেক সময় এটা হয় যে কমিউনিকেশন গ্যাপের কারণে আমরা সবসময় সব ভাষা, সব অঞ্চলের ভাষা বুঝতে পারি না। তো চিন্তা করা হয়েছিল বাংলা ভাষাবিদদের পক্ষ থেকে যে একটা ইউনিফাইড ভাষা, একটা একত্রিত ভাষা, সবাই কথা বলবো যেটাই, সবাই সবাইকে বুঝবো, এবং একই সঙ্গে আমাদের যত কমিউনিকেশন মোডগুলো আছে, আমাদের যোগাযোগ মাধ্যমগুলো কেমন, যেমন টিভি, টেলিফোন, রেডিও, এগুলো সবগুলোতে আমরা একটা স্থির ভাষায় কথা বলবো। এটা বিশ্বের মনে হয় প্রায় সব ভাষাতেই আছে। ইংরেজিতে তো সবসময় আছে যে একটা শুদ্ধ ইংরেজি টোন। অনেকে বলে না যে বিবিসি ফলো করো বা সিএনএন ফলো করো, কারণ ওরা একটা রুল মেনটেন করে কথা বলে। এমন না যে অন্য যারা কথা বলছে অন্য কোনো টানে যদি কথা বলে তারা সম্পূর্ণ ভুল, কিন্তু একটা ইউনিফাইড টোন থাকতে হয়, একটা ইউনিফাইড বানান, ব্যাকরণগত দিক থেকে শুদ্ধ থাকতে হয়। তো সেই দিকটার জন্য আমরা আমরা বাংলা ব্যাকরণ পড়ে থাকি। তো বাংলা ব্যাকরণ কেন পড়বো, এটার আমরা ইনিশিয়াল রিজনটা কিন্তু জানলাম যে একটা ভাষার সৌন্দর্য রক্ষার্থে বলা যেতে পারে, অথবা একটা একত্রিতকরণ, সবাই সবাইকে যে ভাষায় বুঝবো সেই ভাষায় বোঝার জন্য আমার একটা বিদ্যা আত্মস্থ করা লাগবে। তবে সেকেন্ড পার্টটা ইন্টারেস্টিং এই কারণে যে বাংলা ব্যাকরণ তুমি যদি ঠিকভাবে জানো, বিশ্বাস করো তোমার চাকরি বা তোমার ভবিষ্যৎ জীবনে তুমি যে লেখাপড়াগুলো করবে সেই লেখাপড়াগুলো তোমার কাজে লাগবে। এটা কিভাবে? আমি একটা উদাহরণ দিই যে আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন আমি বেশ কিছু ট্রান্সলেশনের কাজ করেছিলাম। ট্রান্সলেশনের কাজ কেমন, ধরা যাক কোনো একটা গবেষণাপত্র, সেই গবেষণাপত্রটা ইংলিশে আছে, হ্যাঁ ইংলিশে আছে, ওই ইংলিশটাকে আহ, বাংলায় রূপান্তরিত করতে হবে যাতে সবার কাছে, বাংলাদেশের সবার কাছে সেটা পৌঁছানো যায়। তো আমি যখন সেই কাজটা করলাম তখন, এটা প্রথম বর্ষের কথা, যখন আমি সেই কাজটা করলাম তখন আমি রিয়েলাইজ করলাম যে আমার বাংলার জ্ঞানটা আরো বেশি বাড়ানো দরকার আছে। আমরা আহ, লেখার সময় যে বাংলা ভাষায় যোগাযোগ করার চেষ্টা করি মানুষের সঙ্গে, সেটা শুদ্ধ হতে হয়, ব্যাকরণগত দিক থেকে বানান শুদ্ধ করতে হয়, মেক সেন্স করতে হয়, যে আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, এগুলো আমরা পড়েছি না? সো এইগুলো আমরা যথাযথভাবে যদি ট্রান্সলেশন করি তখন আমাদের সেটা হেল্প করে, এবং সেটা থেকে কিন্তু আমি ভালো আয় করেছিলাম। শুধু ট্রান্সলেশন না, আমি আরেকটা বলি, যারা ধরো সাংবাদিকতা করে, সেই সাংবাদিকতায় যারা টিভিতে কথা বলছে, তারা কিন্তু দেখবে খুব শুদ্ধ বাংলায় কথা বলছেন, তাদের কমিউনিকেশন কিন্তু খুব চমৎকার। হ্যাঁ, এই যে খবর পড়া, রিপোর্ট করা, এই যে চমৎকারিত্বটা আনা, সেটা কিভাবে করা যায়, সেটার জন্য তোমার বাংলা ব্যাকরণের একটা আন্ডারস্ট্যান্ডিং প্রয়োজন হয়। যে আমি যদি বুঝি যে কোন উচ্চারণটা সঠিকভাবে করতে হবে, কোন বানানটা ঠিকভাবে লিখতে হবে, এগুলো যদি আমি প্রেজেন্ট করতে চাই, তাহলে আমরা বুঝবো যে তখন বাংলা ব্যাকরণটা কত জরুরি। এর পাশাপাশি আরো অনেক ধরনের কাজ আছে, বাংলায়ও অনেক গবেষণাপত্র লেখা হয়। ধরা যাক আমি অর্থনীতির ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে একসময় পড়েছি, এখন চাকরি করছি। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগ থেকে পাশ করে যখন আমি চাকরিতে ঢুকেছিলাম, তখনও আমি দেখেছি যে বিভিন্ন জায়গায় গবেষণার জন্য আমার অফিস থেকে একটা, ধরো, সার্ভে করতে হতো। হ্যাঁ, বিভিন্ন জায়গায় বড় বড় সার্ভে, অনেক বড় বড়, এক একটা সার্ভের ধরো 2 ঘন্টা 3 ঘন্টা ডিউরেশন। সেগুলো বিদেশি গবেষকরা যদি আমাদের সঙ্গে কাজ করতেন, তাদের জন্য একসঙ্গে ইংলিশে লিখতে হতো। আবার আমরা যেহেতু বাংলাদেশি লোকজনের সঙ্গে কথা বলতে যাই, সেই কারণে আমাদের বাংলায় সেটা লিখতে হতো, বাংলায়, এবং একই সঙ্গে সেটা শুদ্ধভাবে লিখতে হতো, এবং একই সঙ্গে তাদেরকে শুদ্ধ বাংলায় বলতে হতো। তো এই যে প্রশ্ন করাটা, এই প্রশ্ন করার সময়, ট্রান্সলেশন করার সময়ও আমাদের প্রচুর কাজে লেগেছে বাংলা ব্যাকরণ। শুদ্ধভাবে সেটা লিখতে হয়, জানতে হয়। সুতরাং চাকরিরই একটা আসপেক্ট বললাম, এর পাশাপাশি তুমি যদি ভবিষ্যতে ধরো বড় বিসিএস কর্মকর্তা হও, হ্যাঁ তুমি শিক্ষা ক্যাডারে যাও, প্রশাসন ক্যাডারে যাও, পররাষ্ট্র ক্যাডারে যাও, যেই ক্যাডারেই যাও না কেন, বাংলার কমিউনিকেশনটা খুবই ইম্পর্টেন্ট। সরকারি চিঠিগুলো এখন বাংলায় সার্কুলেশন হয়,
হ্যাঁ, তুমি সবসময় দেখবে যে সরকারের পক্ষ থেকে যখন কোনো নোটিশ দেওয়া হয়, সেগুলোর বেশিরভাগ যদি বিদেশি কোনো সংস্থা সেটার সঙ্গে কানেক্টেড না থাকে, সেটা সবসময় বাংলায় সার্কুলেটেড হয়, এবং সেটা অনেক সময় তোমাকে লিখতে হতে পারে। তুমি যদি সরকারি কর্মকর্তা হও, তাহলে তোমাকে সেটা লিখতে হতে পারে। তো সেটার জন্য তোমার বাংলা শুদ্ধভাবে লিখতে, পড়তে এবং বলতে পারা প্রয়োজন। এইটা হচ্ছে বাংলা ব্যাকরণ জানার একটা মোটিভেশন, যে আমি বাংলা ব্যাকরণ জেনে আসলে কি করব। এখন আমাকে এর মধ্যে একটু তাও প্রশ্ন করতে পারো, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে যে বাংলা ব্যাকরণ জেনে আসলে কি হবে, বা অন্য কোনো ধরনের প্রশ্ন থাকে, সেটা আমাকে করতে পারো। আমি একটু ক্যামেরার ওপাশ থেকে এসে সেটা দেখবো। আমাকে একটু প্রশ্নের মাধ্যমে জানাও যে তোমার কোনো মন্তব্য আছে কিনা। আমি ক্যামেরার ওপাশে আসছি, আমাকে ওই প্রশ্নগুলো জানাও, আমি কিছুক্ষণ পরে আবার এখানে আসবো। আমি দেখছি কেউ কোনো প্রশ্ন করছো কিনা। আম, আমি একটু বোঝার চেষ্টা করছি কারো কোনো প্রশ্ন আছে কিনা। ওকে, একজন আহ, একটু অভিযোগের স্বরে বলেছে যে আহ, অন্য আরেকটা বাংলা ক্লাস চলছে, সো এর মধ্যে আমি আরেকটা বাংলা ক্লাস কিভাবে করব। প্রশ্ন সঠিক, সেটার জন্য তোমার পুরস্কার প্রাপ্য। আমরা আগামী কয়েকদিনের মধ্যেই এই জিনিসটা গুছিয়ে গুছিয়ে ফেলবো। আমরা চেষ্টা করছি যে পুরো ক্লাসগুলো স্কেডিউল করার। আমরা তোমাদের রেসপন্স চেক করেছি এই 2-3 দিন, যাতে বোঝা যায় যে তোমরা কারা কারা ক্লাস করতে আগ্রহী, কোন বিষয়গুলো আমাদের নেওয়া প্রয়োজন। সেই জিনিসগুলো দেখে এখন আমরা বেশ কিছু ট্রায়াল এন্ড এররের মাধ্যমে আমরাও শিখেছি যে এখন এই যে আমরা যেহেতু শিক্ষকরা একা একা কোনো ধরনের টেকনিক্যাল হেল্প ছাড়া ক্লাস নিচ্ছি, সেগুলো কিভাবে অপারেট করা যেতে পারে। তো এইটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। আমরা আশা করি সেটা নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। এখন আসছি এসএসসি এবং এইচএসসি পর্যায়ের যারা আছো তাদের আহ, কিভাবে বাংলা ব্যাকরণ পড়তে হবে, এই জিনিসটা জানা অত্যন্ত জরুরি। আমরা এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি যে বাংলা ব্যাকরণ আসলে কিভাবে পড়বো। অনেকেই বাংলা ব্যাকরণ পড়তে খুব একটা আগ্রহী না, তাদের জন্য আমার আগের কথাগুলো। তো এখন বলতে হবে যে কিভাবে পড়লে জিনিসটায় আগ্রহ পাওয়া যাবে, এই জিনিসটা খুব জরুরি। আমার যখন সাধারণত যখন পত্রিকা পড়তাম, ছোটবেলায় ছোটবেলায় পত্রিকা যখন পড়তাম, তখন একটা অভ্যাস ছিল যে পত্রিকা সম্পূর্ণটা যদি পড়তে চাই, তাহলে আমাকে পত্রিকায় আগে আগ্রহ সৃষ্টি করতে হবে। পত্রিকার কোন কন্টেন্ট গুলা আমাদের বয়সী যারা বা তোমাদের বয়সী যারা, ধরো আমাদের এই জেনারেশনটা, ধরো আহ, যারা এখন এইচএসসি দিচ্ছ, যারা ইউনিভার্সিটিতে পড়ছে, তোমরা যারা স্কুলে পড়ছো, এই যে দুই একটা দুইটা জেনারেশন, এই একটা দুইটা জেনারেশন মিলিয়ে সবচেয়ে আগ্রহের জায়গা কোনগুলো হতে পারে তোমার কি মনে হয়? পত্রিকায় সাধারণত আমরা কোন পাতাগুলো বেশি আগ্রহ দিয়ে পড়ি? ধরা যাক খেলাধুলা, খেলাধুলার পাতাটা আমার খুব পছন্দ। তো পত্রিকা যখন আমি পড়তে যেতাম, তখন সবসময় খেলাধুলার পাতাটা আগে পড়তাম। আগে ওইটা পড়া শেষ করার পরে পত্রিকার মধ্যে একটা আগ্রহ তৈরি হতো যে বাহ, তাহলে তো পত্রিকা আরেকটা নিউজ পড়া যায়। তখন আমি যেতাম একটু কঠিন বিষয়গুলো, ধরো প্রথম আর শেষ পাতায় যে বিষয়গুলো থাকে, রাজনীতি, অর্থনীতি। স্কুলে থাকতে ধরো ক্লাস 2, 3 বা 4-এ থাকতে যখন এগুলো নিয়ে পড়তাম, সবসময় হয়তো মেক সেন্স করতো না, আসলে হয়তো সবগুলো বুঝতেও পারতাম না, কিন্তু তারপরও চেষ্টা করতাম। কিছু কিছু সেই সময়ে পড়ার কারণে আমার আগ্রহ তখন তৈরি হয়েছে। তো বাংলা ব্যাকরণ জিনিসটা অনেকটা এরকম, যেহেতু অনেক কঠিন কন্টেন্ট আছে এখানে, সেই কারণে তোমার অনেক সময় প্রয়োজন হতে পারে যে তোমার সবচেয়ে ভালো লাগার কন্টেন্টটা দিয়ে পুরো বইটা শুরু করতে। তো সেটা যদি আমি শুরু করতে চাই, আমাদের সাধারণত কোন ধরনের টপিকগুলো সবচেয়ে ইজি লাগে? এক একজন এক এক কথা বলে। ধরা যাক কেউ একজন আছে যাদের বাগধারা পড়তে অনেক মজা লাগে। হ্যাঁ, বাগধারা এটা পড়তে অনেকের খুব ভালো লাগে। ধরো তুমি বাগধারা দিয়ে শুরু করতে পারো। বাগধারা ধরো 100টা বাগধারা তুমি যদি পড়ে ফেলো, তোমার অনেক সময় মনে হবে বাহ, ওকে, বাংলা ব্যাকরণ ইজ ফান। অনেকে বাক্য সংকোচন পড়তে পছন্দ করে। হ্যাঁ, বাক্য সংকোচন এটা পড়ে শুরু করতে পছন্দ করে। অনেকের পছন্দের তালিকায় আবার আছে ইতিহাসের পার্ট। ধরা যাক কেউ যদি গল্প পড়তে আগ্রহী হয়,
তখন অনেক সময় দেখা যায় যে বাংলা ব্যাকরণের ইতিহাসটা কেমন, বাংলা ব্যাকরণ কিভাবে এসেছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা রাজা রামমোহন রায়ের সময়ে কিভাবে বাংলা ব্যাকরণটা ডেভেলপ করেছে, এরপরে হুমায়ুন আজাদের সময় এসে বাংলা ব্যাকরণ কিভাবে ডেভেলপ করেছে। এই জিনিসগুলো যদি তোমার আস্তে আস্তে জানা হয়, তখন অনেক সময় অনেকের এই গল্পগুলো জানতে জানতে আগ্রহ তৈরি হয়। এই কারণে বাংলা ব্যাকরণের প্রথম স্টেপটা আমরা তাহলে বুঝতে পারলাম যে তোমার আগ্রহের জায়গাটা সবার আগে বুঝতে হবে। আমি একটু ডাস্টারটা নিয়ে আসছি। আমি এর মধ্যে একটু দেখার চেষ্টা করি যে অন্য কোনো প্রশ্ন বা মন্তব্য আছে কিনা। ডাস্টারটা নেয়ার ফাঁকে একটু দেখে যাই। একজন প্রশ্ন করেছে, ইউসুফ শরীফ ফাহিম, বাংলা ব্যাকরণ অংশ সাহিত্য অংশের তুলনায় অনেক কঠিন মনে হয়। চমৎকার একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। আমি আরেকটু দেখি আর কোনো প্রশ্ন আছে কিনা। কুমিল্লা থেকে একজন আছে, গোপালগঞ্জ থেকে আছে, আরও বিভিন্ন জায়গা থেকে তোমরা আছো, অনেক ধন্যবাদ। জাহিদ হাসান, সে বলছে যে পরে কোন টপিক নিয়ে আসবেন এটা জানতে পারলে খুশি হতাম। তো এই ইস্যুগুলো আমাদের টেকনিক্যাল টিম দেখে রাখছে, আমরা আশা করি আমরা খুব দ্রুত সেই কাজটা করতে পারবো। সো আমরা বুঝতে পারছি যে তোমাদের অনেকের অনেক রকম প্রশ্ন আছে। একজন যেমন আমাকে প্রশ্ন করলে যে সাহিত্য অংশের তুলনায় ব্যাকরণ অংশ অনেক কঠিন মনে হয়। খুবই স্বাভাবিক, ওইটার জন্যই বলছিলাম যে কঠিন মনে হয়, কিন্তু তোমাকে একটু বসতে হবে জিনিসটা নিয়ে, এবং কেন এটা পড়ছি এই জিনিসটা জানাটা গুরুত্বপূর্ণ। সো আমি যখন জানতে পারবো যে বাংলা ব্যাকরণ আসলে আমি পড়ছি কেন, সেই জিনিসটা যদি আমি বুঝতে পারি, তাহলে অনেক সময় আমার জন্য হেল্পফুল হয় যে বাংলা ব্যাকরণ এই মোটিভেশন নিয়ে পড়ছি, আমার লক্ষ্যটা হচ্ছে এরকম বাংলা ব্যাকরণ পড়ার মাধ্যমে, এবং এটার থেকে আমি আউটপুট এরকম পেতে চাই। তো সেগুলো নিয়ে তো একটু আগেই আলোচনা করে ফেলেছি। তো এখন যে জিনিসটা নিয়ে বলছিলাম সেটা হচ্ছে যে আগ্রহের জায়গাটা সবার আগে আবিষ্কার করতে হবে। হ্যাঁ, তো আগ্রহের অধ্যায়, আমরা তো ছোটবেলা থেকে এসএসসি এইচএসসি যারা পড়ে এসেছি, আমরা তো ছোটবেলা থেকে বাংলা ব্যাকরণ পড়ছি, তো আমরা জানি যে আমার কোনটা আসলে ভালো লাগে। আমার যেরকম অনেক সময় সন্ধি পড়তে মজা লাগতো, যে একটার সঙ্গে আরেকটা এরকম ধ্বনি একত্রিত হয়ে এক একটা শব্দ তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই জিনিসটা অনেকে ভালো লাগে, যেমন এক যোগ তারা এক তারা। ওকে ফাইন, আরো অনেক মজার মজার সন্ধি আছে, কিন্তু আমাকে একটু তোমরা কমেন্টে বরং জানাও যে কোন সন্ধিগুলো খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, তো এইটা যেরকম একটা যে সন্ধি পড়তে আমার বেশ মজা লাগতো, সন্ধি একটা শব্দের সঙ্গে আরেকটা, একটা ধ্বনির সঙ্গে আরেকটা ধ্বনি এরকম যখন একত্রিত হয়ে একটা নতুন শব্দ প্রডিউস হতো, তখন সেটা দেখতে ভালো লাগতো। তো সন্ধি দিয়ে মনে করো আমি শুরু করতাম। সন্ধি দিয়ে যখন শুরু করতাম তখন আমার মনে হতো আচ্ছা বাংলা ব্যাকরণ তাহলে পড়ার আরো কিছু জায়গা আছে, বাক্য সংকোচন বাগধারার পাশাপাশি আমার আরো কিছু জায়গা আছে, ধরো সন্ধি এরকম একটা জায়গা। এর পাশাপাশি আমার আগ্রহের আর কি জায়গা হতে পারে? আগ্রহের জায়গা কোনটা হবে না, অনেকের ক্ষেত্রে সেটা সমাস। সমাস অনেকে পছন্দই করে না, ভাই সমাস পড়তে তো ভালোই লাগে না। কারক, অনেকের কাছে কারক একটা দুঃস্বপ্নের নাম। কারক পড়তে তো ভালোই লাগে না, কিন্তু বিশ্বাস করো তুমি যদি একটু কনসেন্ট্রেশন নিয়ে পড়ো, বসো, এবং আমাদেরও বিভিন্ন ক্লাস এবং গাইড আছে। আমাদের যদি 10 মিনিট স্কুলের ইউটিউব পেজে যাও, আমাদের এই গ্রুপের মধ্যে সার্চ দাও সমাস এবং কারক লিখে, অনেকগুলো ক্লাস পাবে, এবং সেখানে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে সমাস এবং কারকটাও আসলে এনজয়েবল। সমাস একটু আগে আমাদের একজন ভাইয়া এই 10 মিনিট স্কুল লাইভ গ্রুপে নিয়েছেন, আজকেই নিয়েছেন, তো সেটাও খুব উপভোগ্য ছিল। তো এই ক্লাসগুলো তুমি তোমার জন্য করতে পারো। এর পাশাপাশি সমাসকারকটা পড়তে হবে, এই জিনিসটাও মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো আগ্রহের অধ্যায়ের একটা সিরিয়াল তৈরি করতে পারো, 1 2 এরকম করে একটা সিরিয়াল তৈরি করতে পারো। যে প্রথমে আমি সন্ধি পড়লাম, তারপরে আবার বাগধারায় গেলাম, বাগধারা শেষ করে এখন আমি পদ প্রকরণ পড়লাম, আমার পদ প্রকরণ পড়তে ভালো লাগছে না, আমি একটু বাক্য বোঝার চেষ্টা করি। তো এইভাবে আমার একটা সিরিয়াল দাঁড় করানোর চেষ্টা করা যেতে পারে, এটা একটা ভালো কৌশল। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে পত্রিকা যেরকম আমরা খেলাধুলার পাতাটা আগে পড়ি, এইটা সেরকম একটা ভালো একটা অধ্যায় যেটা আমার খুব চমৎকার লাগে, সেই চমৎকার একটা অধ্যায় আমি আগে পড়তে পারি। এইটা হচ্ছে আগ্রহের অধ্যায়ের জায়গাটা বললাম। তো এরপরে আমার স্টেপটা কি, আমি যদি আগ্রহের অধ্যায় আইডেন্টিফাই করে ফেলি, এইটার পরে আমি কি করব? হ্যাঁ, একটা আগ্রহের অধ্যায় আমার জানা হয়ে গেল, তো এখন আমি সেটাকে ঝালাই করব কিভাবে?
এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যে আমি ঝালাই করব কিভাবে। একটা অধ্যায় পড়ার পরে তুমি দেখবে যে সবসময় সবকিছু মাথায় ঢুকবে না, এটা হতেই পারে যদি তুমি প্রথমবার পড়ো। হ্যাঁ, এসএসসি বা এইচএসসি তোমরা যারা এই পর্যায়ে আছো, অনেকে নবম শ্রেণীতে আছো। হ্যাঁ, নবম শ্রেণীতে হয়তো কিছু জিনিস তোমার উপর নতুন করে বলা হচ্ছে ক্লাস থেকে। হ্যাঁ, তো সেই নতুন টপিকগুলো তোমার কাছে হয়তো একটু অন্যরকম লাগতে পারে। তো এইচএসসি প্রথম পর্যায়ে অনেক সময় এরকম হয়, অনেকে হয়তো স্কুল লেভেলে বাংলা ব্যাকরণটা অত আগ্রহ দিয়ে পড়ে নাই, প্রয়োজনীয় কোয়েশ্চেন গুলাই পড়েছে। এখন এইচএসসি তে হয়তো আরেকটু বেশি পড়তে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার করণীয়টা কি? আমার করণীয় হচ্ছে যে প্রথমে আগ্রহের অধ্যায় বাছাই করা। আগ্রহের অধ্যায়টা যদি পড়া হয়, আমি যদি একটা বই ফলো করি, ধরা যাক আমি ফলো করতাম নবম দশম শ্রেণীর একটা বই ছিল হায়াত মাহমুদের। আমি বইটা একটু বের করি, আমার বইটা বেশ বেশ ছিঁড়ে গেছে। আহ, হায়াত মাহমুদের একটা বই আছে, আর এটা হচ্ছে নবম দশম শ্রেণীর, সেটা হচ্ছে মুনির চৌধুরীর বই। হ্যাঁ, মুনির চৌধুরীর বইটাও খুব চমৎকার, সেটা খুব চমৎকার ভাবে লেখা হয়েছে। সেই বইটা আমি ধরো ফলো করতাম, আমি নামটা ধরো লিখে দিই এখানে, বাংলা ব্যাকরণের আমি পড়তাম নবম দশম শ্রেণীর একটা বই, সেটা এইচএসসি পর্যায়ে চমৎকার ভাবে আমাকে সার্ভ করেছে। সেটা লিখেছেন শ্রদ্ধেয় মুনির চৌধুরী। উনি চমৎকার একটা বই লিখেছেন, সেই বইটা আমি পড়তাম। আমার মনে হয় তোমরাও অনেকে এটা পড়ো। তাই সেখান থেকে আগ্রহের অধ্যায় বের করার পরে আমি তো সেকেন্ড স্টেপ বলছি। এখন সেকেন্ড স্টেপ হচ্ছে যে আমার প্রশ্ন সলভ করতে হবে। এইটা কিভাবে করা যায়? হ্যাঁ, রিলেটেড অধ্যায়ের জন্য আমার একটা প্রশ্ন সলভ করা খুব বেশি জরুরি। অনেক সময় যেটা হয় যে বা কিছু সহায়ক বই পাওয়া যায়, যে সহায়ক বইগুলোতে লেখা থাকে যে গত এসএসসি পরীক্ষায় এটা এসেছিল, বিগত বছরের প্রশ্ন সংবলিত কিছু সহায়ক বই পাওয়া যায়। এইটা পাশাপাশি আমাদের 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে গেলেও তুমি সেগুলো পাবে। আমরা বিগত কয়েক বছরের প্রশ্ন সেখানে স্টোর করার চেষ্টা করেছি, একটু দেখার চেষ্টা করতে পারো। সো সেই প্রশ্নগুলো যে তোমার ধরো সন্ধির থেকে তুমি যদি পড়ছো, বা ধরো সমাস, হ্যাঁ আমি সমাসে আসলাম, আমি যদি সমাস পড়ি, সমাস সম্পর্কিত প্রশ্নগুলো আমাকে আইডেন্টিফাই করতে হবে। হ্যাঁ, যে কি ধরনের প্রশ্ন সাধারণত এসএসসি বা এইচএসসি তুমি যে পর্যায়ে হও সেই পর্যায়ে আসে, অথবা তোমার স্কুল বা তোমার কলেজের কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো পাওয়া যায়। প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন অনেক সময় তুমি তোমার সিনিয়রদের কাছে পাবে, স্কুলগুলো অনেক সময় সেখানে নিজের থেকে অ্যাডমিনিস্ট্রেশন থেকে সার্ভ করে। সো সেইখানে তোমার আইডেন্টিফাই করতে হবে যে সম্পর্কিত প্রশ্ন সমাসের কোনগুলো। ধরো সমাস কাকে বলে, কত প্রকার ও কি কি, এটা সহজ একটা প্রশ্ন, তাই না? এর পাশাপাশি তোমাকে প্রশ্ন করা হতে পারে যে কি বলা যেতে পারে, ধরো দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাসের 8টা উদাহরণ ব্যাখ্যা করো বা 8টা উদাহরণ দেখাও। আমি কথার কথা বলছি। হ্যাঁ, তো সেখান থেকে তুমি বুঝতে পারবে যে প্রশ্নগুলো সাধারণত কেমন হয়। প্রশ্নগুলো যদি বুঝতে পারো যে আমার সমাজ থেকে সাধারণত এই ধরনের প্রশ্নগুলো হয়, এবং সেগুলো তখন সলভ করার চেষ্টা করতে হবে। যখন তুমি সেই প্রশ্নগুলো সলভ করতে যাবে, তখন তুমি দেখবে যে তোমার অধ্যায়টা আরেকবার পড়া হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা অনেক হেল্প করে। হ্যাঁ, এই জিনিসটা তোমার আগ্রহ জাগানোর জন্য যেমন হেল্পফুল, তোমাকে পরীক্ষার জন্য প্রস্তুত করার জন্য হেল্পফুল। অনেকে যেটা করে যে সমাজ চ্যাপ্টারটা একবার পড়া হয়ে গেল বই থেকে, আমি রিডিং রিডিং দিয়ে ফেলেছি যে আমার পড়া শেষ, রিডিং দেওয়া শেষ, এখন এই রিডিং দেওয়ার পরে আমি চ্যাপ্টারটা আর দেখছি না। হ্যাঁ, একবার দেখার পরে আর দেখছি না, এটা ভুল। এটার পরেই তোমার যেটা করা উচিত সেটা হচ্ছে সম্পর্কিত প্রশ্ন। সেটা তোমার যদি এইচএসসি পরীক্ষায় তোমার যদি এরকম থাকে যে ডিসক্রিপটিভ প্রশ্ন আসে, তাই না? তোমার এইচএসসি পরীক্ষায় যদি ডিসক্রিপটিভ প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো কেমন দেখতে, তোমার যদি একবার মনে হয় যে প্রশ্নগুলো দেখতে এমন হয়, সেগুলোর অভ্যাস হয়ে গেলে তোমার জন্য অনেক সুবিধা হবে। তো সেগুলো সলভ করতে করতে তোমার চ্যাপ্টারটা আরেকবার পড়া হয়ে গেল, সমাস এইভাবে তোমার বোঝা হয়ে যাবে। তো এইভাবে যখন তুমি স্টেপ 2টাও যখন বুঝতে পারবে, তারপরে তোমার একটা চ্যাপ্টারের উপর দেখবে তোমার আগ্রহ চলে এসছে, তখন রিভিশন করার পালা। হ্যাঁ, স্টেপ 3টা বলি। অনেকে এই যে এই 2টা স্টেপ করে, 2টা স্টেপ করার পরে অনেক সময় তাদের মনে হয় ওকে আমার চ্যাপ্টার শেষ। এটাও করা যাবে না। অনেক সময় এটা আমাদের মানুষের ব্রেন তো সবসময় সবকিছু সবসময় স্টোর করতে পারে না। ধরো
জানুয়ারি মাসে আমি যেটা পড়েছি, এখন ধরো মার্চ মাস, এই মার্চ মাসে এসে আমি সেটা ভুলে যেতেই পারি। হ্যাঁ, নতুন যদি হয় একটা পড়া, তো ধরো এরকম অনেক পড়া আছে যেগুলো জানুয়ারি মাস তুমি দেখে এসেছো, এখন মার্চ মাস তোমার আর দেখার সময় হয় নাই, এখন দেখে ফেলো। তুমি একবার যখন রিভাইজ করবে, তুমি তখন দেখবে যে ওকে আমি তো এটা পড়েছিলাম। তখন তোমার ব্রেন সেই মেমোরিগুলো ক্যাচ করে আনবে। হ্যাঁ, তুমি ধরো সমাসের সংজ্ঞা কিভাবে পড়েছো, সেটার ব্যাখ্যা কিভাবে পড়েছো, প্রশ্নগুলো কিভাবে সলভ করতে হয় সেই সম্পর্কে জেনেছো কিনা, এই জিনিসগুলো জানা থাকলে তোমার জন্য চ্যাপ্টারটা বোঝা আরো সহজ হয়ে যায়। এখন আমি আরেকবার একটু ক্যামেরার ওই পাশে আসছি, আমি একটু দেখার চেষ্টা করি কোনো প্রশ্ন আছে কিনা। আমার কাছে প্রশ্ন দেখার কোনো উপায় নেই, আমার কাছে সেকেন্ড কোনো ফোন নাই যেটা দিয়ে আমি দেখতে পারতাম, আমি সেটার জন্য অনেক দুঃখিত। আমি একবার ওই পাশে আসছি, তারপর দেখে তোমাদের প্রশ্নগুলো জানার চেষ্টা করছি। নীলফামারীর থেকে আছে। ওকে, দেখি। ব্যাকরণ পড়ার পরে আবার ভুলে যাই, এর সমাধান কি হবে সেটা নিয়েই কিন্তু বলেছি জাহিদ একটু আগে। হ্যাঁ, সমাস ক্লাসটা কোন দিন নেবেন শফিউল ইবনে আজম বলছে। শফিউল ইবনে আজম, তোমাকে জানিয়ে দেই যে একটু আগেই কিন্তু ক্লাসটা হয়েছে, সেই ক্লাসটা তুমি দেখতে পারো। আহ, আচ্ছা, আমি আর একটু দেখার চেষ্টা করি। শ্রীহারি সরকার, সে বলছে যে হবিগঞ্জ থেকে ভিডিও স্পষ্ট দেখা যাচ্ছে না। আমি সেটার জন্য খুব দুঃখিত, আমি একবার রিফোকাস করার চেষ্টা করছি, দেখি ঠিক হয় কিনা। হ্যাঁ, যদি তারপরেও কোনো সমস্যা থাকে আমাকে একটু বলবে। তো আমরা বুঝলাম যে বাংলা ব্যাকরণ আসলে আমরা কেন পড়ি এবং কিভাবে সাধারণত বাংলা ব্যাকরণ পড়তে হয়। তো এই জিনিসটা আমাদের যেহেতু এখন একটু বোঝা হয়ে গেছে, আমরা এখন চট করে পরের স্টেপে যাব। আমাদের ক্লাসের যে পরের অংশ, সেটা ছিল উচ্চারণ নিয়ে। আমরা তোমাদেরকে জানাতে চাই যে উচ্চারণ পড়ার গুরুত্ব, উচ্চারণের অনেকখানি তোমার ভর্তি পরীক্ষার ক্ষেত্রে হোক, তুমি যদি পরবর্তীতে সরকারি চাকরি করো সেটার পরীক্ষায় হোক, এমনকি তোমার এসএসসি এইচএসসি পরীক্ষাতেই হোক, অনেক সময় উচ্চারণের অধ্যায়টা থাকে। এবং প্রত্যেকটা শব্দ কিভাবে উচ্চারণ করতে হয় এটা জানা কিন্তু খালি পরীক্ষার বিষয় না। এই জিনিসটা বুঝতে পারলে মোটিভেশনটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মানে বুঝতে পারলে তুমি বুঝতে পারবে যে আহ, কেন আসলে আমি উচ্চারণ অধ্যায়টা করছি। তো আবার পেছনের জায়গায় যাই, উচ্চারণের মোটিভেশনটা কি? উচ্চারণের মোটিভেশন হচ্ছে যে তুমি একটা ভাষা, বাংলা ভাষায় তুমি কথা বলো, তোমার রেগুলার লাইফে তুমি কথা বলছো। হ্যাঁ, আমাদের দৈনন্দিন জীবনে সবসময় আমরা মা বাবা, স্কুল কলেজ অফিসেও আমরা কথা বলছি যে বাংলায় কথা বলছি, তাই তো? তো বাংলাদেশি মানুষের সঙ্গে যখন আমি কথা বলছি, এই কথাটা শুদ্ধ হতে পারে কিনা, শুদ্ধ হওয়াটা কতটুকু প্রয়োজন, অবশ্যই প্রয়োজন আছে। হ্যাঁ, আমরা এটা অবশ্যই স্বীকার করতে হবে যে আঞ্চলিকতার প্রয়োজন আছে, আঞ্চলিক ভাষাগুলোর প্রয়োজন আছে। কিন্তু অফিসিয়ালি তুমি ধরো কারোর সঙ্গে ইন্টারেক্ট করছো, ধরো তোমার শিক্ষক তোমাকে পড়া জিজ্ঞাসা করেছেন, তখন তুমি কোন ভাষায় সাধারণত কথা বলবে? তুমি চলিত ভাষায় কথা বলবে, যে ভাষাটায় শুনতে ভালো শোনা যায়। ধরো টিভিতে যখন খবর পড়া হয়, কোন ভাষায় সাধারণত কথা বলা হয়? সাধারণত চলিত ভাষায় কথা বলা হয়, এবং উচ্চারণগুলো অনেক স্পষ্ট থাকে, প্রত্যেকটা কথা দেখবে একদম সুস্পষ্টভাবে বলা হয়। তো এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। তুমি যখন কোনো একটা কথা প্রেজেন্ট করো, সেই প্রেজেন্টেশনটা শুনতে ভালো শোনা যাচ্ছে কিনা। এখন আমাকে অনেক সময় অনেকে জাজ করে বসতে পারো যে ভাই আপনার উচ্চারণ কি ঠিক আছে কিনা। হ্যাঁ, এটা একটু ভয়ঙ্কর ব্যাপার। আমার হয়তো সব উচ্চারণ ঠিক নাই, আমি তাও চেষ্টা করছি উচ্চারণ কারেক্ট করার। কিন্তু আমরা যখন ছোটবেলায় ধরো বিতর্ক প্রতিযোগিতা করতাম, কেউ কেউ আবৃত্তি করো আমি জানি। হ্যাঁ, তো সেইখানে যখন বিতর্ক প্রতিযোগিতা করতাম, সেখানে আমাদের সুন্দরভাবে কথা বলতে হতো। আমাদের মার্কিং এর একটা স্লট থাকতো, ধরো 5 বা 10, 100-র মধ্যে 10 থাকতো ধরো উচ্চারণে, উচ্চারণ ঠিক মতো করতে পারছি কিনা একটা শব্দ। এখানে আমরা এটাকে কাজে লাগিয়েছি। এবং এর পাশাপাশি অনেকে আবৃত্তি করে, আবৃত্তিতে অনেক সময় অনেকে এই উচ্চারণের স্কিলটাকে কাজে লাগায়। অনেকে অফিসে প্রেজেন্টেশন দেয়, যখন বাংলায় প্রেজেন্টেশন দিতে হয় তখন বাংলা তোমাকে হেল্প করবে যে তুমি সুন্দরভাবে, যত সুন্দরভাবে সুস্পষ্ট উচ্চারণের কথা বলতে পারবে, সুস্পষ্ট উচ্চারণ তোমাকে হেল্প করবে।
হ্যাঁ, আমি এই কারণে বলছি যে উচ্চারণের মোটিভেশনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তোমার বুঝতে হবে যে শুদ্ধ উচ্চারণ তোমার আসলে কেন জানা প্রয়োজন। আমি একবার দেখে আসি যে ভিডিওটা ঠিক আছে কিনা, বাইরে ঝড় হচ্ছে, আমি জানি না ইন্টারনেট ঠিক মতো কাজ করছে কিনা। আমি একবার ক্যামেরার ওই পাশে আসি। ওকে, এখনো ঠিক মতো চলছে সবকিছু। সো উচ্চারণ খুবই গুরুত্বপূর্ণ, এই জিনিসটা আমরা বুঝতে পারছি। উচ্চারণ জানাটা অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা কিছু কনফিউজিং উচ্চারণ নিয়ে একটু আলোচনা করতে চাই এবং সেটার থেকে যাচাই করতে চাই যে তুমি আসলে উচ্চারণ কতটুকু বোঝো। হ্যাঁ, তো আমরা উচ্চারণ নিয়ে যখন কাজ করছি তখন একটা জিনিস দেখাই যে আমাদের সামনে ধরা যাক একটা শব্দ আছে, এই শব্দটা আছে, এই শব্দটার উচ্চারণ লিখিত রূপে কেমন হবে সেই জিনিসটা আমাকে কেউ কি বলতে পারো? এটার একটা উচ্চারণ আছে, এটা লেখাটা আমার মনে হয় বোঝা যাচ্ছে। তো আমাকে একটু বলো যে এই শব্দটার উচ্চারণ লিখিত ভাষায় কেমন হবে। যদি আমি উচ্চারণটাকে লিখতে চাই তাহলে সেটা দেখতে কেমন হবে, আমাকে কমেন্টে একটু জানো, আমি একটু দেখতে চাই তোমাদের কাছ থেকে। আমি একটু আসছি, এখনই লিখে ফেলো কমেন্টে, কমেন্টটা দেখার জন্য ক্যামেরার ওই পাশে আসছি। আমাকে কমেন্টে একটু জানাতে হবে এইটার সঠিক উত্তরটা কে দিতে পারে। আমি একটু একটু করে অপেক্ষা করি। শিহাবুর রহমান, সে একটা উত্তর দিয়েছে। আচ্ছা, আমি আরো দেখি আর কে কে উত্তর দাও। শিহাবুর রহমান একটা উত্তর দিয়েছে, আর কে কে উত্তর দিতে আগ্রহী? একজন মাত্র উত্তর দিয়েছে এখন পর্যন্ত। চমৎকার, প্রশ্ন পেয়েছি আমরা কিছু। প্রদীপ আমাদেরকে প্রশ্ন করেছে কিছু। আচ্ছা, প্রদীপ আমাদেরকে প্রশ্ন করেছে সেই জিনিসটা, ওকে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। আহ, ইমরান উত্তর দিয়েছে আর শিহাব উত্তর দিয়েছে। আমি তাহলে সঠিক উত্তরটা নিয়ে আসি। সঠিক সঠিক উত্তরটা হচ্ছে, এটার সঠিক উত্তর হবে আহ্বান। আহ্বান, ঠিক আছে। এই যে হয় ব যখন এইভাবে যুক্ত অক্ষর হিসেবে থাকে তখন সেটা ও ভ এইভাবে উচ্চারিত হয়। সো এই যে আহ্বান বলে না অনেকে, অনেকে দেখবে যে আহ্বান আহ্বান করেছেন অথবা আহ্বান বলে, এটা শুদ্ধ না। এটা শুদ্ধ উচ্চারণ হচ্ছে আহ্বান। তো এরকম আরেকটা শব্দ আমাদের সামনে আছে যেটা আমাদের দৈনন্দিন জীবনে অনেক ব্যবহৃত হয়, কিন্তু আমরা প্রত্যেক মানুষই এটা ভুল করে উচ্চারণ করি সাধারণত। তো এই এই শব্দটা কি আমি একবার দেখি, লিখে দেখাচ্ছি। অনেকে বলে জিহ্বা, অনেকে বলে জিহোবা, হ্যাঁ, অনেকে আবার আরো বিশ্রী ভাবেও বলে, অনেকে বলে জিবলা। হ্যাঁ, তো এগুলো তো এটার উচ্চারণ না। হ্যাঁ, তো এইটার সঠিক উচ্চারণটা কি? এটার সঠিক উচ্চারণ হচ্ছে জি ও ভা, এভাবে উচ্চারণ করতে হবে। যখনই এরকম হয় ব থাকবে তখন সেটাকে জি ও ভা এভাবে উচ্চারণ করতে হবে। তো এইটা তোমার আয়ত্ত করাটা জরুরি। তো ধরো এরকম প্রশ্ন করেছিল একজন, আমি দুঃখিত তোমার নামটা ভুলে যাওয়ার কারণে, আমি তোমার নাম ওই সময় বলেছিলাম, সো ডোন্ট মাইন্ড। হ্যাঁ, তো আমি যে প্রশ্ন করেছিলে ওই দুইটা শব্দ আমার মনে আছে। জানতে চেয়েছিল এই শব্দটা এবং এই শব্দটা, এই দুটো শব্দের
উচ্চারণ কেমন হবে? চমৎকার প্রশ্ন। হ্যাঁ, তো আমরা এটা বোঝার চেষ্টা করি। এইটার দুই ধরনের উচ্চারণ আছে। শুদ্ধ উচ্চারণের পক্ষে এইটা বেশি ভোট পায়। বাংলা একাডেমি সাধারণত বলে যে উদ্যোগ, এটাকে বলা হয় উদ্যোগ নেওয়া হয়েছে। তো এটাকে উদ্যোগও বলা যেতে পারে, তবে যেহেতু এটাই ভোট বেশি, তুমি উদ্যোগটা ব্যবহার করতে পারো। এইভাবে এটা সাধারণত উচ্চারিত হয়। এবং এর পাশাপাশি আমি যদি এই শব্দটা উচ্চারণ করতে চাই, তখন সাধারণত আমাকে উচ্চারণ করতে হবে এইভাবে। হ্যাঁ, এটার লিখিত রূপটা দেখো, বিস্ময়। হ্যাঁ, আমি যখন বলছি বিস্ময় না, হ্যাঁ, এইটা অনেকে উচ্চারণ করে বিস্মিত হয়েছে, অনেকে বলে বিস্ময়, এইটা হবে না। তো এটার সঠিক উচ্চারণ কি? বিস্ময়। আমি বিস্মিত হয়েছি। আমি যখন বলি আমি বিস্মিত হয়েছি, মানে কাউকে অবাক করে দেওয়া, তাই তো? তো আমি বিস্মিত হয়েছি, আমি বিস্ময়ে বিস্ময়াভিভূত হয়েছি। আমি, সে আমাকে আহ্বান করলো, সে জিহ্বা দিয়ে চেটে চেটে খাচ্ছে। সে একটা সঠিকভাবে জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি আরো কিছু শব্দ মার্ক করে রেখেছিলাম একটা বইয়ে, একটু অপেক্ষা করো, আমি এখনই দেখাচ্ছি। রাইট, আমরা কিছু শব্দ এখানে লিখেছিলাম। ওকে, যেমন ধরো ও তিথি। এটা সাধারণত কি হয়, এটা তো কিন্তু আমরা অতিথি বলি না, যদিও এটা স্বরেও আমরা কিন্তু বলি ও তি থি, তাই না? সো এইভাবে আমাদের আরো কিছু শব্দ আছে, যেমন আমরা যখন টার্গেট, টার্গেট এটার বাংলা শব্দ হচ্ছে এটা, তাই তো? এটাকে তুমি কি কি উচ্চারণে ডাকো? এক একজনকে এক এক ভাবে দেখবে, যে কেউ কেউ বলে যে লক্ষ্য, হ্যাঁ, সে লক্ষ্য করে মারলো, সে স্ট্যাম্পে লক্ষ্য করে মেরেছে। এটা সঠিক না। এটার সঠিক উচ্চারণ হচ্ছে লক্ষ্য। দেখেছো? ল, তারপর কয়ের একটা হসন্ত আছে, যাতে আমরা লোক এই জায়গাটায় থামি, এখানে লক্ষ্য, এইভাবে আমাদের উচ্চারণ করতে হবে। তো এর পাশাপাশি আর কোন কোন শব্দ আছে? ওকে, আরো একটা চমৎকার শব্দ আছে, সেটা হচ্ছে এই শব্দটা, আনস্কিলড ইংরেজিতে বলা হয়, তাই না? তো এই আনস্কিল শব্দটাকে যদি আমি উচ্চারণ করতে চাই, সেটাকে অনেকে বলে অদক্ষ। অদক্ষ না, এটা অদক্ষ হবে। হ্যাঁ, অদক্ষ। এইভাবে বাংলায় বেশ কিছু উচ্চারণ আছে, যেগুলো তোমাকে বুঝতে সহায়তা করবে যে তোমার উচ্চারণ প্রবণতা কেমন হওয়া উচিত। বাংলা ভাষায় উচ্চারণ অভিধান বাংলা একাডেমিও বানায় এবং বিভিন্ন প্রতিষ্ঠান বানায়। তুমি চাইলে, তোমার যদি উচ্চারণে আগ্রহ থাকে, তুমি চাইলে সেটা কিনে আলোচনা করতে পারো, নিজে উচ্চারণের প্র্যাকটিস করতে পারো, সেটা তোমাকে অনেক সময় সাহায্য করবে। এই উচ্চারণগুলো তোমাকে এই অধ্যায়টা পড়ার একটা মোটিভেশন, যে এই যে আমরা কিছু স্বাভাবিক উচ্চারণ, যেগুলো আমরা স্বাভাবিকভাবে ভুলভাবে উচ্চারণ করে থাকি, সেগুলো সঠিক করার জন্য আমরা কয়েকটা উচ্চারণ আলোচনা করলাম। বই পড়লে তোমরা আরো অনেকগুলো উচ্চারণের এরকম উদাহরণ পাবে, যেগুলোকে লিখিত রূপে তোমাকে পরীক্ষায় অনেক সময় দেখাতে বলবে। তো আমরা উচ্চারণেরও ধারণা পেলাম, জানলাম যে বাংলা ব্যাকরণ কেন পড়বো এবং কিভাবে পড়বো সেটার একটা উপায়। আমরা আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। এটা একটা সংক্ষিপ্ত ক্লাস ছিল। তোমরা তোমাদের প্রতিক্রিয়া কমেন্টে জানাতে পারো যে ক্লাসটা কেমন লেগেছে, আর কি কি থাকলে ভালো লাগতো সেই জিনিসটা জানতে আমরা হয়তো পরের ক্লাসগুলো আরো ভালোভাবে নেওয়ার চেষ্টা করব। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস এখানেই শেষ করছি। আমি নাহিয়ান তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, স্টে হোম, স্টে সেফ। বাড়ির থেকে বের হবে না, বাড়িতেই সুরক্ষিত থাকবে, সঠিকভাবে হাত ধুবে এবং একই সঙ্গে সোশ্যাল আইসোলেশন এটা মেনটেন করবে। সবাইকে অনেক ধন্যবাদ 10 মিনিট স্কুলের পক্ষ থেকে।